নমস্কার, আমি সুবীর কোটাল। আর এই হচ্ছে আমার স্কাই অ্যাক্টিং একাডেমির পরিবার। আপনাদের আজকের একটা আহ, ভালো খবর দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করছি। আমার এখানে যারা আছে, বাচ্চা থেকে শুরু করে সবাই সবাই খুব ভালো অ্যাক্টিং শিখছে এবং ওরা মন প্রাণ দিয়ে শিখছে, যে যার মতো করে চেষ্টা করছে। তো কিছুদিন আগে আমি একটা ওয়েব সিরিজের শুটিং করে এলাম। তো আমার আমার এখান থেকেই আমার এখানে যে স্টুডেন্ট আছে তার মধ্যে তিনজন সেখানে চান্স পেয়েছিল। বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই ওরা অভিনয় করেছে। তো একটু আমি আপনাদের সঙ্গে ওদের আহ, পরিচয় করে দিতে চাই। এবং আমি ওদের অ্যাক্টিং এ প্রচন্ড খুশি হয়েছি, সেই জন্য আমি ওদের কিছু উপহার দিতে চাই। আর ওদের কাছ থেকে জেনে নেব যে ওদের এক্সপিরিয়েন্স কি, ওরা কি শিখলো। একটা এইখানে তো নানান রকম আমরা যেমন ধরুন রান্নার রূপকথা করি, যেমন ধরুন আমরা ছোট ছোট শর্ট ফিল্ম করি। তো এখান থেকে অ্যাক্টিং শিখে বা এই সব শর্ট ফিল্মে অ্যাক্টিং করে একটা বড় জায়গায়, যেখানে একটা বড় চ্যানেলে ওরা অ্যাক্টিং করেছে, সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ওদের চান্স পাওয়া থেকে শুরু করে ওদের অ্যাক্টিং করা পর্যন্ত ওরা কি কি ধরনের সমস্যা বা কি 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 শিখেছে সেখান থেকে, সেটা ওদের কাছ থেকে জেনে নেব। ঠিক আছে, শুরু করছি আমরা আমাদের সবার প্রিয় ভোলাদাকে নিয়ে। তো আমাদের সবার প্রিয় ভোলাদাকে আমরা সামান্য একটা গোলাপ ফুল দিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। আর এতে সামান্য কিছু পারিশ্রমিক আছে দাদা, ঠিক আছে? এটা ভালো মনে নিও। আগামী দিনে অনেক কাজ নিশ্চয়ই করবে। এবার তুমি সবাইকে একটু জানাও যে তুমি কি কি ফেস করেছো, শুরু থেকে তোমার কাছে কিভাবে কল এলো, তুমি কিভাবে গেলে, সেখানে কিভাবে অডিশন দিলে, অডিশনে কি কি তোমার সঙ্গে ডিরেক্টরের ইন্টারাকশন হলো, তারপরে তুমি যেদিনকে ওখানে শুটিং করতে গেলে সেখানে কি কি কার সঙ্গে তোমার আলাপ হয়েছে, সেখানে কিভাবে শুটিং হয়, সেটা একটু যদি সবাইকে জানাও। শুরুতেই আমি আমার পক্ষ থেকে শুধু এসএসকে এআই অ্যাক্টিং একাডেমি পরিবারের সমস্ত যারা রয়েছেন, যারা পরিচালক হিসাবে আছেন বা যারা আমার সাথে রয়েছেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা একদম আন্তরিকভাবে আমার অভিভাবক হিসেবে রয়েছে, সবাইকেই আমি আমার হার্দিক অভিনন্দন জানাই। সর্বোপরি আমরা যেটা জানি যে আমার পৃথিবীতে আসা যেমন একটা বিষয় থাকে, পৃথিবী থেকে চলে যাওয়া একটা যেমন সত্য ঘটনা থাকে। আমরা জন্মানোর সাথে সাথেই আমরা যাকে প্রথম দেখেই বা যে আমাকে ডাকতে শুরু করে আমি তাকে বাবা হিসেবে জানি, ঠিক তেমনই প্রত্যেকেরই কিন্তু যেমন জন্মদাতা বাবা থাকে তেমন শিক্ষাদাতা বাবা থাকেন। আমি প্রথমেই আমি আমার যিনি আমাকে এই জায়গাতে আনলেন, হঠাৎ কোনো একটা সময় দাঁড়িয়ে আমি আমার এই এসএসকেআই গ্রুপে আসার কোনো একটা প্রাক মুহূর্তে আমি যখন হাঁটতে হাঁটতে এসে উঠি, আমি আমার সুবীর দা একটু আসতে বলো আমার সামনে। সুবীর দাকে পেয়েছি আমার দাদা হিসেবে, নিশ্চিতই উনি অধ্যক্ষ এবং আমার শিক্ষক, উনি আমার পিতৃসম। সেখানে দাঁড়িয়ে উনি যে জায়গাটা বা যে প্ল্যাটফর্মটা দিয়েছেন, এই প্ল্যাটফর্মটা আমার অনেকদিন আগের একটু ভালো লাগা, ভালো থাকা, এইটা নিয়ে থাকা। আর অপসংস্কৃতি যখন মাথাচাড়া দেয়, সংস্কৃতিটা খুব দরকার হয়ে পড়ে। আর এই সংস্কৃতির পক্ষে দাঁড়িয়ে আমি যতটুকু চেষ্টা করার করেছি সবটা পেরেছি এমনটা না। অভিনয় মানে হচ্ছে এটুকু আমরা জানি বা আমি বুঝি, যেটা নয় সেটাই, অর্থাৎ সেটা করতে গিয়ে ঘাত প্রতিঘাত যা লড়াই, সবটাই সমীরদার ভাবনা আমাকে আগামী দিন অনুপ্রাণিত করবে, আগামী দিনে পথ চলতে শুরু করবে। তবে আমি আমার জীবনে প্রতিটা সময় আমি খুব নেগেটিভটাকে নিয়ে ভাবতে শিখেছি এই কারণেই, যদি অন্ধকার না থাকে আলোর এত কদর থাকে না, তাহলে অন্ধকার আছে বলেই আলোর কদর। সেই নিরিখে যখন আমাকে সুবিধা প্রথম দিন আলাপ হয় এবং যখন আমি পরের দিন আসি, আমি বিদগ্ধ চিত্তে আমি আমার ভাবনার কাছে আমি এত বড় একটা জায়গা যে প্ল্যাটফর্ম, এটা আমার কাছে খুব অপার্থিব ছিল, খুব পার্থিব ভাবে আমি পেয়েছি। তোমার আমাকে কলটা কিভাবে আসলো? এই কলটা আমি যখন আমি এখানে আসি এই পরিবারে যুক্ত হই, তখন সেই জুলাই মাসে যখন আমি আসি, তারপর ঠিক ঠিক পরেই আমি একটা শর্ট ফিল্ম আমাকে যে মাস্টারমশাই বা আমার স্যার করান, সুবীরবাবু করান, কিছুটা
কাজ করার অভিজ্ঞতা, ক্যামেরার সামনে আসা আমার জীবনের প্রথম। আমি মঞ্চে, খোলা মঞ্চে নাটক, যাত্রা বা কিছুটা হলে অ্যাঙ্করিং করার চেষ্টা করেছি, সবটা পেরেছি এমনটা না, আবারও বলছি কথাটা। সেই তার মাধ্যমে হঠাৎই সুবিরদা আমাকে একদিন বলেন যে ফলাদা, উনি আমাকে দাদাই বলেন, যাই হোক, এটা আমার কাছে আরো একটা বড় পাওয়া। ওখানে গিয়ে যখন আমি পৌঁছানোর আগের দিন রাত্রে হঠাৎ আমার মা আহ, আমাকে হঠাৎ দেখছে রাত্রে বারবার আমি উঠছি, আমি অত রাত্রে আমি কোনোদিন উঠি না। আসল কথা, আমি একটা জীবনের নতুন জায়গা যাওয়ার যে প্রথম ধাপ, আমি পারছি কি পারছি না এটা বড় কথা না, কিন্তু মা আমাকে বারবার জিজ্ঞাসা করে, হ্যাঁ বাবা তুই এতবার নামছিস কেন? তো আমি বললাম রাত্রে ঘুমাতে পারছি না। বললো তুই তো কাল সকালবেলা যাবি বললি, তা তোকে তো একটু রেস্ট নিতে হবে। আমি বললাম আমার রেস্ট হয়ে গেছে, কিন্তু আমি অনেকটা সময় ফেলে এসেছি। তাই আহ, আমার যে নতুন জীবনটা শুরু হচ্ছে, সেই জীবনটাকে আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করে করব। আমি শিয়ালদা খুব কাছে, কিন্তু টাইমটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি একটা ওলা গাড়ি ভাড়া করি। মানে ওলা গাড়িতে করে যখন শিয়ালদায় নামলাম, নেমে যখন 6টা 12, 7টা 40 আমাকে 10টায় কল টাইম দেয়। আমার টাইমটাকে মাথায় রাখার জন্য আমি যখন ওলা থেকে নেমেছি, তখন সম্ভবত 6টা 20 হল। ট্রেনের টিকিটটা কাটি, সঙ্গে আমার ভাগনা ছিল। ভাগনা আমাকে দেখছি যেন আমি আগের মতো নেই। মানে ভাগনা আমাকে জিজ্ঞাসা করেছে ট্রেনে উঠে, মামা তোমার কি হয়েছে? আমি বললাম, না কিছু হয়নি রে বাবা, ভাবছি যে এই সময়টা আর একটু আগে হলে ভালো হতো। বড় জায়গায় অ্যাক্টিং করতে গেলে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে পেশেন্স। হ্যাঁ, কারণ তুমি 10টার সময় গেছো, তুমি 11টার মধ্যে রেডি হয়ে গেছো, কিন্তু তোমার শর্ট হয়েছে সেই বিকেলে। হ্যাঁ, 4:30টার সময় শর্ট হয়েছে। তার মানে আর যে এটা পরিবেশ তৈরি করতে একটু সময় লাগে, বললেই তো আর পেশেন্স লাগবেই। হ্যাঁ, ওটা লাগে। যেখানে দেখবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। অবশ্যই এসএসকে শুধু শব্দ না, একটা প্রতিষ্ঠান, একটা প্রতীক না, একদম আন্তরিক, সব মিলিয়ে ভালো থাকবে। এসএসকে থাকলে আগামী দিন সংস্কৃতির জায়গাটা যেমন বড় হবে, আমরাও ভালো থাকবো। সবাইকেই আমি আমার পক্ষ থেকে শুভ শারদীয়া, শুভ দীপাবলির আগাম কিছু শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আবারও আবারও ভালো থাকবেন। এরপরে আমরা একটু আরো একজন অভিনেতা যে আছে অমিত, ও দীর্ঘদিন এখানে মোটামুটি শিখছে। তো ওকেও আমি আমার ঠিক মনে হয়েছে একটা চরিত্রের জন্য, সেই জন্য আমি ওকে ডেকেছিলাম। তো আমরা অমিতকেও একটু অভিনন্দন জানাবো একটা গোলাপ ফুল দিয়ে। ঠিক আছে, এসো অমিত আয়। আর এই একটু সামান্য একটা সাম্মানিক আমি তুলে দিলাম অমিতের হাতে। আশা করি আরো আরো অনেক শিখবে, আরো অনেক ভালো ভালো কাজ করবে। আমি সামান্য একটা, আমার মনে হচ্ছে একটা ভালো কাজ, সেই কাজ হিসেবে আমি ওকে দিয়েছি। এবার ওর কাছেও শুনে নেব এই শুটিং করতে গিয়ে, একটা বড় জায়গায় শুটিং করতে গিয়ে ওর কি অভিজ্ঞতা হয়েছে। নমস্কার, আমি অমিত দাস। প্রথমেই স্কাইয়ের সকল টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে দাদাকে, সুবীর দা বলবো না, দাদাই বলবো। দাদাকে সুযোগ বলবো না, এটা আমি, আমাকে নিয়ে এই ক্যারেক্টারটা ভাবার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি দাদা একদিন হঠাৎ করে আমার কাছ থেকে আধার কার্ড আর ফটো চেয়েছিল, আমি দিয়েছিলাম। তার কিছুদিন পর হঠাৎ করে একটা কল আসে, একটা মহিলা ফোন করে বললো তোমার এত তারিখে শ্যুট আছে, আর তুমি কি স্কাই অ্যাক্টিং সুবিধার ওখান থেকে অমিত বলছো? আমি বলছি হ্যাঁ। বলছে ওই টাইমে তাহলে চলে আসবে। তো টাইম আমায় দিয়ে দিয়েছিল 10টায়। আমি ভোর 4টের সময় উঠে ঠিক টাইমে ওখানে পৌঁছে গেছিলাম। ওখানে পৌঁছে গিয়ে সুবিধাকে ফোন করেছিলাম, তো ওখানে প্রোডাকশন থেকে আমায় গাড়ি পাঠিয়ে দেয়। আমি গাড়ি করে গিয়েছি 10টার সময় গাড়ি চলে এসেছে। তারপর গাড়িতে করে গিয়েছি প্রোডাকশানে গিয়ে ওখানে যে প্রোডাকশন ম্যানেজার ছিল, উনি আমায় যা ড্রেস হয় সেই ড্রেস পরিয়ে দিয়েছে। দিয়ে বলেছে তুমি ড্রেসটা পরে থাকো, তোমার যখন শ্যুট হবে ওখানে ডিরেক্টর ডেকে নেবে। তো ওইখানে পরিবেশটা খুবই ভালো ছিল। সকালবেলা আমি ড্রেস পরেছি, কিন্তু আমার শ্যুট হলো মানে সন্ধ্যে 6:30 বা 7টার সময়। আর সারাদিন আমি মানে বিশাল মজা করেছি। সব থেকে আমি নতুন অভিনেতা বা অভিনেত্রীদের একটা কথাই বলবো, যে প্রচুর ধৈর্য থাকতে হবে আর ধৈর্য রাখতে হবে নিজের কাছে। এনার্জি লস করলে হবে না, এনার্জি প্রচুর প্রচুর পরিমাণে চাই, না হলে অভিনয় জগতে অভিনয় করতে পারবে না। তো আবার পরের দিন আবার আমার 3 তারিখে কল টাইম ছিল। 3 তারিখে খুব তাড়াতাড়ি কল টাইম ছিল, আমি তাড়াতাড়ি গিয়েছি। 3 তারিখে 3 তারিখে সব থেকে বিষয় হচ্ছে, সকাল আমি পৌঁছে গেছি যখন 9টায়। 9টার সময় পৌঁছে গিয়ে আমার
ড্রেস আপ হতে হতে 12টা বেজে গেছে। মানে আমি 9টা থেকে 12টা অবধি কম করে 5 থেকে 7টা পাঞ্জাবি পরেছি। ওনারা ফটো তুলেছে, চ্যানেলে পাঠিয়েছে, বলছে এটা হচ্ছে না, আবার অন্য পাঞ্জাবি পরো। এই করে করে 7টা মিনিমাম পাঞ্জাবি পরেছি। তো ওখানে তারপর একটা সিলেক্ট করলো। মানে বুঝতেই পারছেন কতটা ধৈর্য থাকতে হবে যে আমার এটা হলো না বলে বিরক্ত হতে হবে না। এটা একটা বড় জায়গা, প্রফেশনাল কাজ করতে গেলে প্রফেশনাল ভাবেই থাকতে হবে। যদি কাজটাকে ভালোবাসো, আর যদি না ভালোবাসো তাহলে বেকার অভিনয়ের জগতে না আসাই ভালো। কাজটার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে তোমার সকাল থেকে রাত অবধি চলে গেলেও কোনো এনার্জি লস হবে না। কারণ ওখান থেকে আমি যে মানে এক্সপিরিয়েন্স গুলো মানে নিজের কাছে মানে অবজার্ভ করেছি, সেটা আজকে আমি আরো ভালোভাবে বলবো। যখন কোনো অভিনেতা বা অভিনেত্রী ওইখানে মানে কল টাইম যখন দিবে যাবেন, মেকআপ হয়ে গেল, তারপরে ভাবছেন যে কখন শ্যুট হবে না, যেই সময়টা তুমি ফাঁকা থাকবে সেই সময়টা তুমি যারা কো অ্যাক্টার আছে বা যারা লিড রোল করছে, অভিনেত্রী অভিনয় করছে, বা আরো যারা ছোট ছোট অভিনয় করছে, তো ছোট অভিনয় না, সবাই অভিনেতা, তো ওদের অভিনয়গুলো দেখা উচিত। ওরা কিভাবে চলছে, কিভাবে হাঁটছে, কিভাবে ডায়লগ ডেলিভারি করছে, এইগুলো দেখা উচিত। না দেখলে আমরা নতুন বিগিনার অ্যাক্টর, আমাদের এটা সম্ভব নয় যে আমরা নিজের মধ্যে ডেভেলপ করতে পারবো না যদি আমি দেখি। কারণ ওরা আমাদের আগে এই প্রফেশনালে এসেছে, তো ওদের ট্যালেন্ট বা অভিজ্ঞতা আরো বেশি হবে। তো ওদেরকে সবসময় দেখা উচিত যে ওরা কিভাবে মুভমেন্ট করছে, কিভাবে ডায়লগ ডেলিভারি করছে। তাহলে কি হয়, নতুন বিগিনার অ্যাক্টরদের অনেক কিছু শেখা যায়। আমি তো ফার্স্ট টাইম, সব থেকে বড় কথা হচ্ছে ফার্স্ট টাইম আমি এই বড় পর্দায় কাজ করলাম। তো আমার বিশাল অভিজ্ঞতা হয়েছে, বিশাল আমি অভিজ্ঞতা অর্জন করেছি। ওই দিনের শ্যুটটা আমার হয়েছে সব থেকে বড় কথা। শুন তাহলে, ওই দিন আমার শ্যুটটা হয়েছে, শ্যুট শেষ হয়েছে রাত 12:30। মানে বুঝতে পারছেন কতটা আমার ধৈর্য ছিলাম। আমি কিন্তু সারাদিন সবাইয়ের অভিনয় দেখেছি। আর সুবিদ্যা তো সারাদিন এত ব্যস্ত যে কি বলবো, সবাই সুবিদ্যাকে ছাড়া মানে হচ্ছে না। সুবিধা এটা ঠিক হচ্ছে, দেখুন আপনি এসে। তারপরে বড় কথা হচ্ছে মাঝখানে বৃষ্টি এসে গেল। বৃষ্টিতে আমরা, বৃষ্টির মধ্যে আবার শুট হচ্ছে ভিজে কিছুটা। যখন খুব বৃষ্টি এসে গেল তখন শুট হচ্ছে না, কিন্তু অল্প অল্প বৃষ্টিতে শুট হচ্ছে। আর হচ্ছে আর একটা জিনিস আমি শিখলাম, এটা বলা উচিত না কি উচিত না তাও না, কেউ বলছি। আমি যখন অভিনেত্রীটাকে দেখলাম তার পাটা পুরো ফুলে একদম, মানে কি বলবো, পা হাতে পা চলা সম্ভব নয়। ওইটা দেখে আমার আরো বেশি অভিজ্ঞতা হলো যে না, কাজটার প্রতি কত সে ডেডিকেট, যে হ্যাঁ ভালোবাসে বলে তার ওই পা ফোলা ব্যথা সে অনুভবই করলো না। ওই ব্যথা পা নিয়ে টানা সকাল থেকে রাত 12:30 পর্যন্ত, 1টা পর্যন্ত শুট করলাম। ওটা সব থেকে বড় শিক্ষার বিষয়, যে যদি তুমি কাজটা ভালোবাসো তাহলে তোমার শরীরের যে ড্যামেজ বা ক্ষত সেটা মেন বড় ফ্যাক্ট নয়। আসল হচ্ছে ভালোবাসা, যে হ্যাঁ আমাকে এই কাজটা করতেই হবে, এর জন্য যা যা আমার হয় হোক, কিন্তু আমি কাজটা ছাড়বো না। আর এখানেই বলে শেষ করবো। আর একটা কথা বলবো যে আগামী দিনে যদি কেউ ভালো অভিনেতা হতে চান তাহলে অবশ্যই বলবো স্বপ্ন আপনারা দেখুন, আর বাস্তবায়িত করার দায়িত্ব স্কাই। এটা বলার কারণ আছে, কারণ আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য বহু বছর 8-10 বছর ঘুরছি বিভিন্ন জায়গায়, নাটক, থিয়েটার, বিভিন্ন প্রোডাকশন হাউসে কাজ করেছি, কিন্তু কেউ এরকম সুবিধার মতো সম্মান দেয়নি। প্লাস আরো অনেক বলছি না, ভাওতাবাজি তো আছেই, সেগুলো আর বলছি না। কিন্তু আমি যখন আজ থেকে 9 মাস আগে সুবিধার কাছে এসেছিলাম, তখন সুবিদ্যাকে আমি একটা কথা বলেছিলাম, সুবিদ্যাকে আমি ঘটনা সব খুলে বলেছিলাম। তখন সুবিদ্যা আমাকে বলেছিল যে তুমি আমাকে শেষবারের মতো একবার বিশ্বাস করে দেখতে পারো। কারণ একটা সময় আমি এই আমার যে অভিনয় জগতের মানে স্বপ্নটা ছিল, আমি একটা সময় মেরে দিয়েছিলাম। মানে বলতে পারেন যে আর হবে না, আমাদের মতো সাধারণ বাড়ির ছেলে হবে না, এত জায়গায় ঘুরেছি, আমাদের জন্য নয়। তবু কোথাও গিয়ে একটা সময় দেখছি সুবিদ্যার স্কাই অ্যাক্টিং একাডেমির প্রচার যখন কানে আসলো, তখন কোথাও গিয়ে মনে আবার একটু জাগলো যে একবার যাই দেখি। তারপর সুবিধার সঙ্গে কথা বললাম, সুবিধা বললো ঠিক আছে, তুমি একবার আমাকে বিশ্বাস করে দেখতে হচ্ছে। আজ বিশ্বাস করেছিলাম, তাই আজকে তার ফলাফল পেলাম। একটা বড় পর্দায় কাজ করেছি, আর দীর্ঘ এটা 9 মাসের জার্নি ছিল আমার। তো 9 মাসে আমি অনেক কিছু ডেভেলপ করেছি, কারণ আমি আগে নাটক থিয়েটার করেছি বটে, কিন্তু ক্যামেরার সম্বন্ধে কোনো আমার নলেজ ছিল না। আর সেটা সম্পূর্ণ সুবিধার কাছে না আসলে আমি শিখতে পারতাম না। আর মানুষ হিসেবে সুবিধা যথেষ্ট ভালো,
মানে আর কি বলবো, এখানে শেষ করছি। আমরা এবার আমরা এমন একজনকে ডাকতে যাচ্ছি যার নাম বলিউডের হিরোইনের সঙ্গে জড়িয়ে আছে। তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কাকে আমরা একটু সামনে আসতে বলছি। নতুন অভিনেত্রী, আমি যতদূর জানি কোনোদিন আগে কোথাও শেখেও নি আর করেও নি। ওই আমার কাছেই ওর হাতে করি, আমি যতদূর জানি, তাই তো? হ্যাঁ। তো সেই হিসেবে ওকে একটা ক্যারেক্টারের জন্য আমার খুব মনে হয়েছিল, তো আমি ওকে সেই অফারটা করি। যাকে সে এ কথা পরে হবে, প্রথমে একটু ওকে অভিনন্দন জানাই যে ও যে সাহস দেখিয়ে অতগুলো বড় বড় অ্যাক্টরের সঙ্গে, ওর সঙ্গে যারা কো অ্যাক্টর ছিল তারা কিন্তু সবাই দিগ্গজ, তো তাদের সঙ্গে পাল্লা দিয়ে যতটুকু পেরেছে চেষ্টা তো করেছে। এটাই আমার কাছে অনেক, যে আমার স্কাই অ্যাক্টিং একাডেমি স্টুডেন্ট ওরকম বড় বড় বাঘা বাঘা অ্যাক্টরদের সঙ্গে গিয়ে পাল্লা দিয়ে অ্যাক্টিং করেছে। তো সেই জন্য আমি ডেকে নিচ্ছি দীপিকাকে। আর সামান্য একটু মানে স্কাই অ্যাক্টিং একাডেমির তরফ থেকে তোর এই সাহসকে আমরা কি বলবো, সম্মান জানাচ্ছি। এরকম সাহস দেখাবি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা করার তুই করেছিস, আমি শুধু পথ দেখিয়েছি, তুই সেই পথে হেঁটেছিস, সেই জন্য তোর আজকের এই জায়গাটা তুই পেয়েছিস। আশা করবো সবাই সেটা করবি, করলে নিশ্চয়ই তোরা একটা জায়গায় যাবি। এবার ওর কাছ থেকেই শুনে নে কি কি কষ্ট ওর হয়েছে আর আমাদের কত কি করতে হয়েছে, ঠিক আছে? প্রথমেই আমাদের স্যারকে ধন্যবাদ জানাবো। স্কাই অ্যাক্টিং একাডেমি আমাকে এত বড় সুযোগ দিল। স্যার যদি না থাকতো আমি এই সুযোগটা পেতাম না। আমি শিখছি এখানে 5 মাস, কিন্তু আমি ভাবিনি কোনোদিনও যে আমি এত বড় জায়গায় গিয়ে কাজ করব এত তাড়াতাড়ি। তো আমি কাজটা করতে ঠিক মতো পেরেছি কিনা সেটা জানি না, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করেছি কাজটা করার। এবং আমি আজ যা করেছি, যতটুকু করেছি সবটাই স্যারের জন্য পেরেছি। স্যার আমাকে সেখানে এইভাবে কর, এটা ওইভাবে কর, এটা সেইভাবে কর, এই এমন ভাবে শিখিয়ে দিয়েছেন যে আমি আগে কোনোদিন দেখিনি যে এরকম ভাবে কাউকে শেখানোর জন্য। তো আজকে আমি যা মানে যতটুকু অ্যাচিভ করেছি সবটাই স্যারের জন্য করেছি। তো স্যারকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাতে চাই প্রথমত। ওখানে গিয়ে নতুন কি দেখেছিস, যে তুই যেটা জানতিস না সবটাই তোর কাছে নতুন, হ্যাঁ, কিন্তু এখানে তুই তো অনেকদিন শিখেছিস, আমি তো অনেক কথা বলেছি, তো ওখানে গিয়ে সেগুলো কি মিল পেয়েছিস? একদম ধৈর্য, একদম দাদারা যা বললো ধৈর্য তো অবশ্যই রাখতে হবে। আর আমি গেছিলাম, মানে রেডি হয়েছিলাম, বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30-তে। সেখানে শিয়ালদাতে গিয়ে পৌঁছালাম তখন 6:12-তে ট্রেন ছিল, 6টাতে পৌঁছে গেছিলাম। 6:12-তে ট্রেন ধরে কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমেছি তখন 8:30 নাগাদ। তারপর আমাদের ওখান থেকে গাড়ি পাঠানো হয়, তো গাড়ি গিয়ে পৌঁছালাম তখন 9টা 9:30 নাগাদ। এবং তারপর আমরা রেডি হয়ে যাই আর কি, কিন্তু আমাদের শুট শুরু হয় 12:30 থেকে। কিন্তু আমার যে কো অ্যাক্টর গুলো ছিলেন ওনারা আরো অনেক অনেক কাজ করেছেন। মানে আমি একদমই নতুন, কিছুই জানতাম না, আর সেইভাবে কোনো কাজও করিনি। স্যারের এখানে একটা শর্ট ফিল্ম করেছিলাম, তো ওরাও আমাকে খুব হেল্প করেছে যে এটা এইভাবে কর, ওটা ওইভাবে কর, এইরকম কর। ওনাদেরও আমি ধন্যবাদ জানাতে চাই। তারপর স্যারকেও তো আমি ধন্যবাদ জানাতেই চাই, স্যারের জন্যই আজ আমি এই জায়গাতে আসতে পেরেছি। আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি এত একটা ভালো জায়গায় যেতে পারবো। তো স্যারকে ধন্যবাদ। স্যার একদিন মানে আমাকে ফোন করেছিলেন যে একটা এরকম ক্যারেক্টার আছে, তুই কি করবি একটা। বললাম স্যার আমি কি পারবো, আমি তো নতুন, আপনি তো জানেন যে আমি কতটা মানে ক্যারেক্টার আমাকে আমি দিলে পারবো। তো আপনার যাতে কোনো সম্মানটা যাতে থাকে আর কি, তো আপনি সেইভাবেই আমাকে ক্যারেক্টারটা দিন, কারণ সেখানে গিয়ে কারণ কোনো অপমান বা কোনো কথা আমার জন্য আপনাকে না শুনতে হয়। তো স্যার বলেছিল, আমাকে এইটুকু ভরসা রেখেছিল আমার উপর যে হ্যাঁ তুই পারবি, এটা পারবি। তো এই জন্য স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি আজকে গেছি, ওরা কালকে যাবে, ওরাও খুব ভালো অ্যাক্টিং করছে, তো ওদের শুভকামনা রইল। এখানেও খুব বড় অপরচুনিটি আছে নিজের পায়ে দাঁড়ানো, এবং সেই রকম ভাবে দাঁড়ানো যাতে সমাজের আর 5টা লোক সম্মানের চোখে দেখে। এখানেও সেই অপরচুনিটি কিন্তু আছে। তো পড়াশোনার সঙ্গে সঙ্গে পড়াশোনার মতো করে এটাকেও কিন্তু সমান গুরুত্ব দিতে হবে, তবে কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করা যাবে। এটা খুব সহজ জায়গা নয়। অ্যাক্টিং একটা সহজাত জিনিস, আমরা কিন্তু
সকাল থেকে রাত পর্যন্ত আমরা অ্যাক্টিংই করি, নানা রকম ভাবে অ্যাক্টিং করি। সকালবেলা উঠি, যখন আমাদের বাড়িতে থাকি, বাবা মা থাকে, যখন আমরা বাবা মার সঙ্গে কথা বলি, তখন আমরা মেয়ে কিংবা ছেলে হয়ে কথা বলি। তারপরে বাইরে বেরোলাম, যখন বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলি, তখন তো আর মেয়ে বা ছেলে হয়ে কথা বলি না, তখন আমরা কি বলে, কি হিসেবে কথা বলি, বন্ধু। তার মানে আমরা সকাল থেকে কিন্তু দুটো ক্যারেক্টার প্লে করে ফেললাম, কোথাও মেয়ে, কোথাও বন্ধু। ঠিক আছে, শুধু সেই জিনিসটাই খুব ন্যাচারাল ভাবে আমাদের, যখন আমরা অ্যাক্টিং করব, সে যাই অ্যাক্টিং করি, যাই ক্যারেক্টার পাই, হতে পারে আমরা প্রথমে একটু শুধু জুনিয়র আর্টিস্ট হিসেবে কোথাও চান্স পেলাম, সেখানেও কিন্তু যে যা ক্যারেক্টার আমার, সেই জুনিয়র আর্টিস্টের তো একটা ক্যারেক্টার তো থাকে। বিয়ে বাড়িতে ঘুরতে গেছি, গেস্ট, তারপরে স্টেজে প্রোগ্রাম হচ্ছে, আমরা তার দর্শক, কিন্তু সেটাও তো একটা ক্যারেক্টার। সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু সবসময় প্লে করতে হবে, এবং সেটা মন প্রাণ দিয়ে করতে হবে। যারা যারা আছে সবাই হয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছে, না হলে প্রথমে ব্যাকআপ ড্যান্সার হিসেবে কাজ করেছে, না হলে প্রথমে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছে, তারপরে কিন্তু আস্তে 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 গ্রো করে ওই জায়গায় গেছে। কেউ সহজে যায়নি, সহজে কেউ পায়নি। এখন অনেক রকম অনেক কিছু হচ্ছে, হয়তো আমার জানা নেই, কিন্তু যারা বড় জায়গায় গেছে তারা ছোট থেকেই উঠেছে। তো সবাইকে কিন্তু সেটা মেনে নিতে হবে, এবং এইটাকে খুব খুব মানে ডেডিকেটেডলি করতে হবে। মানে আমি অবশ্যই পড়াশোনাটা দরকার আছে, নাহলে অ্যাক্টিং সে করতে পারবে না, কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে এটারও খুব দরকার। আর যা যা করি সেটার সঙ্গে সমান গুরুত্বপূর্ণ হচ্ছে এই অভিনয়টা শেখা। একদিনে হবে না, ধৈর্য ধরতে হবে, এবং মানে যেমন ক্লাস হবে, ক্লাসে আসতে হবে, যা যা বলবো সেগুলো পুরোপুরি নকল করতে হবে, মেনে নিতে হবে। সেটা যদি পারিস, তো সবার জন্য দরজা একদিন খুলে যাবেই। এইটুকু বলে আমি সকলকে বলছি, সবাই ভালো করে শেখো, আরো আরো মন দিয়ে শেখো, সবার সুযোগ অবশ্যই আছে। ঠিক আছে।